নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এর পূর্বেও আমরা দুটি পর্বের মাধ্যমে তার কিছু বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কি সেই বিষয়? নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। বিষয়টি হচ্ছে যে আমাদের দেশের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, যিনি শহীদ জওয়ান রয়েছেন শম্ভু সাতমুড়া, তার পরিবার আজকের দিনে দাঁড়িয়ে দুজন কতিপয় ব্যক্তির কারণে বলাই চলে যে একজনের রীতিমতো চক্রান্তে, একজনের পারিবারিক রীতিমতো চক্রান্তে তারা রীতিমতো সেখানে দুর্দশার শিকার রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি চিত্র রয়েছে, তারা আজকের দিনে সেই শহীদ জওয়ান শম্ভু সাতমুড়ার পরিবার কিভাবে জীবন যাপিত করছেন, সে বিষয়গুলো কিন্তু আমরা আজকে তুলে ধরতে সরাসরি চলে এসেছি সেই বাড়ির সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এবারে কিন্তু স্টুডিও থেকে নয়, একেবারে একটি বাড়ির সামনে উপস্থিত রয়েছি। এই সেই বাড়ি, এই সেই শহীদ জওয়ান শম্ভু সাতমুড়ার বাড়ি। ঠিক আমরা যদি বলি 2016 সনের যে ঘটনাটি রয়েছে, যখন তিনি শহীদ হন তখন গোটা রাজ্যের বহু সংখ্যক মানুষ ঠিক এই বাড়ির সামনে এসেছিল যখন তার মরদেহ বাড়িতে এসে পৌঁছায়। আমরা সেই বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা গেট দিয়ে প্রবেশ করছি এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই তার বাড়ি রয়েছে এবং কেমন দুঃখ দুর্দশার মধ্যে আজকে তারা বসবাস করছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ঘর এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে টিনের ছাউনি দেওয়া, রীতিমতো জরাজীর্ণই রয়েছে এক প্রকার বলা যেতে পারে ঘর। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে দাঁড়িয়ে শহীদ জওয়ান শম্ভু সাতমুড়া শহীদ হওয়ার পর সেখানে ডায়ন হার্ডেসে অনেক কিছুই বা লক্ষ লক্ষ অধিক টাকা আমরা জানি যে পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। তবে এমন দশা কেন, এমন দুর্দশা কেন রয়েছে তাদের আজকের দিনে, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের, কেননা এই বিষয়টি এর পূর্বে বহুবার উঠে এসেছে যে টাকার অভাবে, রীতিমতো অর্থের অভাবে বলাই চলে যে শম্ভু সাতমুড়া যিনি শহীদ জওয়ান রয়েছেন, উনার যে অস্থি আজ অব্দি তার শেষ ক্রিয়া সম্পূর্ণ হয়নি। আমরা দেখানোর চেষ্টা করছি শম্ভু সাতমুড়ার বাড়ির ঘরেরই একটি কোণার সেই চিত্র রয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এখানেই রয়েছে শম্ভু সাতমুড়া, শহীদ জওয়ান, দেশের গর্ব, যার অস্থি আজকেও বাড়িতে একটা কোণে সেখানে রয়েছে। এখনো পর্যন্ত তার শেষ ক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি পরিবারের সদস্যরা, শুধুমাত্র অর্থের অভাবে। এবারে সেই অর্থের অভাব কেন আপনাদের এর পূর্বে আমরা বহুবার তুলে ধরার চেষ্টা করেছি যে নাম ডাকা যে স্ত্রী ছিল, যাকে আমরা জানতে পারি যে বিয়ের পর বউ ভাতের দিনই সে রীতিমতো বাড়ি থেকে পালিয়ে যায়, অর্থাৎ তার যে বৈবাহিক জীবন রয়েছে সে ত্যাগ করে দেয় এবং বউ ভাতের দিনই সে সেখান থেকে চলে যায়।
এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং সেই বউ, যে বউ নাকি নাম ডাকা বউ যদি আমরা বলি, যার নাম মাম্পি দাস, ইতিমধ্যে উঠে এসেছে পরিবার সূত্রে জানা যায় সেখানে মাম্পি দাস ছিল সেই বউয়ের নাম। এবং সেই নাম ডাকা বউ বৌভাতের দিন পালিয়ে যায় এবং যখন শহীদ জওয়ানের মরদেহ বাড়িতে আসে, নাটকীয় কায়দায় সে বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েছিল। এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আজ সেই শহীদ বীর সেনা শম্ভু সাতমুরার যে চিত্র রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তাছাড়াও বাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু তার প্রতিচ্ছবি রয়েছে, তার স্মৃতি জড়ানো রয়েছে। বাড়ির যে চিত্র রয়েছে, বাড়ির যে অবস্থা রয়েছে, আমরা তা দেখানোর চেষ্টা করব। এবং আমরা একপাশে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেই শম্ভু সাতমুরা শহীদ জওয়ান, দেশের গর্ব যিনি রয়েছেন, উনার যে বৈবাহিক জীবন শুরু হওয়ার সময় যে চিত্রটা রয়েছে, যে বিয়ের চিত্র, সেটাও কিন্তু বাড়িতেই ছিল এবং তাও আমরা তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমরা বাড়িতে উপস্থিত রয়েছি। আমরা একপাশে দেখানোর চেষ্টা করব। আজ পরিবারের সদস্য বলতে শুধুমাত্রই রয়েছে তার একটি মাত্র বোন এবং মা যিনি রয়েছেন, অর্থাৎ এই শহীদ জওয়ানের যিনি জননী, সেই জননীও আজ এই পৃথিবীতে নেই। কি কারণে নেই? কারণ উনার ক্যান্সার হয় এবং ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। রীতিমতো বিনা চিকিৎসায়, অর্থের অভাবে তিনি মৃত্যুবরণ করেন। আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, বিয়ের চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এবং বাড়ির যে চিত্র রয়েছে আমরা এপাশটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে টিনের বাকল ঠিক উঠে যাচ্ছে, যে রং রয়েছে, যে রং দেওয়া হয়েছিল সেই রঙের প্লাস্টার অব্দি উঠে যাচ্ছে। আমরা কিছুটা ঘরের ভেতর যাওয়ার চেষ্টা করছি এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যেখানে লক্ষ লক্ষ টাকা ডায়ন হারনেসে, আমরা যতটুকু জানি 70 থেকে 80 লক্ষ টাকা, এরও অধিক ত্রিপুরা রাজ্য সরকার থেকেও দেওয়া হয়। তার পাশাপাশি যে বিএসএফ ব্যাটালিয়ন রয়েছে সেখান থেকেও তাদেরকে প্রদান করা হয়েছিল। এত টাকার পর এই ধরনের জরাজীর্ণ অবস্থায় তাদের কেন থাকতে হচ্ছে? এই ধরনের ঘর, এই ধরনের রান্নাঘর, বা আমরা যতটুকু আমাদের কাছে খবর রয়েছে যে এই যে ঘরটি রয়েছে সেই ঘরে জল পর্যন্ত পড়ে। আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন ঘর রয়েছে, রীতিমতো ভাঙা অবস্থায় টিনের একটি ঘর, যেখানে শহীদ শম্ভু সাতমুরা যিনি রয়েছেন জওয়ান, উনার পরিবারের সদস্য অর্থাৎ ওনার বোন বর্তমানে বসবাস করছেন। আমরা যতটুকু জানি ওনার বোন রীতিমতো উনার উপরে নির্ভরশীল ছিলেন, অর্থাৎ শহীদ জওয়ান শম্ভু সাতমুরার উপরেই নির্ভরশীল ছিলেন। কেননা উনি মৃত্যু বা উনার শহীদ হওয়ার পর আমরা দেখতে পাই যে বাড়িতে উনার মা ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর বর্তমানে উনার বোনই রয়েছেন। এবং উনার বোন সম্পূর্ণরূপে, সেটা প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে যে তিনি সম্পূর্ণরূপে উনার ভাইয়ের যে রোজগার বা তার উপরই নির্ভরশীল ছিলেন। এবার বিষয়গুলি হচ্ছে, আমরা বারবার একটা বিষয় উল্লেখ করেছি আপনাদের যে লক্ষাধিক টাকা পাওয়ার পরেও এমন অবস্থা কেন? সেই নাম ডাকা যে বউ, গৃহবধূ অর্থাৎ মাম্পি দাস, সে রীতিমতো আত্মসাৎ করেন সম্পূর্ণ অর্থ। এবং পরিবারের অভিযোগ মূলেই আমরা কথাগুলি বলছি, এগুলো আমাদের কথা নয়। কেননা আমরা জানি যে সে নাটকীয় কায়দায় আসে এবং শহীদ হওয়ার পর তার কাগজে পত্রে, আরো রেশন কার্ডে, সেখানে বিভিন্ন জায়গায় লেট শম্ভু সাতমুরা এমন বলে সে তার স্বামীর পরিচয় রাখে এবং শুধুমাত্র তার সরকারি চাকরিকে হাতিয়ে নেওয়ার জন্য, আত্মসাৎ করে নেওয়ার জন্য, তার যে ডেথ বেনিফিট গুলি রয়েছে সেগুলি পাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে সে সাকসেসফুলও হয়ে যায়। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সে সরকারি চাকরিও করছে, সরকারি বেতনও পাচ্ছে, তার পাশাপাশি লক্ষাধিক যে টাকা, তার পাশাপাশি যে পেনশন, সমস্ত কিছুই কিন্তু সে পেয়ে আজ সে অট্টালিকা সম্পূর্ণ ঘরে বসবাস করে। কিন্তু শহীদ শম্ভু সাতমুরার যে বাড়ি রয়েছে তার পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেন এই অবস্থা? কেননা যে নামডাকা বউ রয়েছে অর্থাৎ মাম্পি দাস, যার ব্যাপারে আমরা কথা বলছি, উনি সম্পূর্ণ অর্থ, সমস্ত কিছু ডেথ বেনিফিট পেয়ে সাহায্য সহযোগিতা তো দূরের কথা, এসে তাদের পরিবারের সাথে একদিন দেখা পর্যন্ত করেন। তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা বা অস্থি শেষক্রিয়া করার জন্য টাকা বা অর্থ প্রদান করবে তো দূরের কথা, সে নিজেই সে অর্থ ভোগ করছে। বর্তমানে সে আবারও বিয়ে করেছে যতটুকু খবর রয়েছে আমাদের কাছে এবং তথ্য সহকারে। তাছাড়াও আমরা যে বিষয়টি বলবো, সেই নাম ডাকা বউ অর্থাৎ মাম্পি দাস,
বর্তমানে একটি সন্তানের জননী রয়েছে এবং আমাদের কাছে আরো খবর রয়েছে যে তিনি বর্তমানেও গর্ভবতী আছেন। এই বিষয়গুলি কিন্তু উঠে আসছে আজকে, এবং আমরা কেন দেখানোর চেষ্টা করছি, অনেকটাই স্পর্শকাতর বিষয় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখনো পর্যন্ত সেই শহীদ জওয়ান শম্ভু সাতমুরার যে অস্থি এখনো পর্যন্ত বাড়িতে উপস্থিত রয়েছে। শুধুমাত্র অর্থের অভাবে শেষক্রিয়া করানো সম্ভব হচ্ছে না, এবং পাড়া প্রতিবেশীরা যারা রয়েছেন তাদের কিছুটা সহযোগিতায় যে শোধন হয় সেই শোধনের কার্যটি হয়েছে, এবং তারপর বাড়িতে বা ঘরের যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরের মধ্যে কিন্তু রাখা আছে এক কোণে শম্ভু সাতমুরা অর্থাৎ শহীদ জওয়ানের যে অস্থি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র, স্পর্শকাতর, অনেকটাই হৃদয় বিদারক করার মতো ঘটনা। আমরা আজকে সরাসরি চলে এসেছি সেই জায়গায় আপনাদের দেখানোর জন্য। আমরা আরো একটি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাশে এসে, যে যিনি জননী রয়েছেন অর্থাৎ শম্ভু সাতমুরার যিনি মা রয়েছেন, উনিও গত হয়েছেন, ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, এবং উনি ক্যান্সার রোগে আক্রান্তিত হয়ে রীতিমতো বিনা চিকিৎসায় মারা গেছেন। কেননা সেই শহীদ জওয়ানের অর্থাৎ উনার ছেলের যে ইনকাম বা উনার ছেলের শহীদ হওয়ার পর পরিবারের জন্য যা অর্থ দেওয়া হয়েছিল তা কিন্তু আত্মসাৎ করে নেয় সেই এক নাম ডাকা বধূ অর্থাৎ মাম্পি দাস। সাহায্য তো দূরে থাক, সে নিজে বর্তমানে অনেক ভালোভাবে বসবাস করছে, জীবন যাপন করছে, কিন্তু অন্যদিকে যদি আমরা তাকিয়ে দেখি শম্ভু সাতমুরার যে পরিবার রয়েছে তারা রীতিমতো অনেক খারাপ অবস্থায় বলাই চলে। আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে অনেকটাই বর্তমানে যে তাদের অবস্থা রয়েছে সেটা রীতিমতো হৃদয় বিদারক করার মতো। আমরা দেখানোর চেষ্টা করছি আজ একেবারে গ্রাউন্ডে এসে, তাদের বাড়িতে এসে তাদের ঘরের কি অবস্থা, তারা কিভাবে জীবন অতিবাহিত করছেন সেই বিষয়গুলো। এবার আমরা কথা বলার চেষ্টা করব একমাত্র বর্তমানে পরিবারের যিনি সদস্য রয়েছেন অর্থাৎ উনার যে বোন অর্থাৎ মৌসুমী সাতমুরা আমাদের সাথে উপস্থিত রয়েছেন। এর পূর্বে আমরা একটি পর্বে উনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলাম, আজকেও আমরা উনার কি বক্তব্য রয়েছে সেটা জানার চেষ্টা করব। আমরা এতক্ষণ পর্যন্ত বাড়ির যে অবস্থা রয়েছে বর্তমানে তারা কিভাবে জীবন অতিবাহিত করছেন অর্থাৎ পরিবারের সদস্য মানে একজন আমরা পূর্বেও আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি যে মৌসুমী সাতমুরা রয়েছেন, এবং উনার বর্তমান যে অবস্থা রয়েছে কিভাবে জীবন অতিবাহিত করছেন সেগুলো কিন্তু আমরা আবারও জেনে নেওয়ার চেষ্টা করছি, আবারও তুলে ধরার চেষ্টা করছি। কি এমন বিষয় রয়েছে যা আমরা এখনো পর্যন্ত আপনাদের সামনে আপনারা জানেন না, এমনও বহু বিষয় রয়েছে সেগুলো কিছুটা আমরা জানান দেওয়ার চেষ্টা করব। দিদি স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। জি নমস্কার। যে বিষয়টা জানতে চাইবো যে এর পূর্বে আমরা দুটি পুরো পর্বের মাধ্যমে আপনাদের যে করোনা অবস্থা বর্তমানে দাঁড়িয়ে সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আবারও আমরা আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। কি বলবেন যে আজকের দিনে দাঁড়িয়ে এত লক্ষ লক্ষ টাকা আপনার শহীদ ভাইয়ের শহীদ হওয়ার পর সেখানে সে মেয়ে পেয়ে যায় এবং আপনাদের এমন দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে, কি বলবেন সে বিষয়ে? আমি জনসাধারণের কাছে আমার আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাই, আর বাকি জনসাধারণদেরকে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে শম্ভু সাতমুরার বোন জনসাধারণ কাছে আমি প্রণাম জানাই। আমি সবার কাছে আমার ভাইয়ের ন্যায্য বিচার পাওয়ার জন্য আমি আবেদন রাখছি। আমি ভাইয়ের প্রত্যেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আমরা কিছু ওদের চাপে পড়ে আমরা এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ওদের মানে একটা কথা ছিল যে আমরা যদি ওদের মেয়ের যদি কোনো কথা স্পষ্ট বাইরে আনি বা কোনো আইনি ব্যবস্থা নিই তাহলে আমার ভাইকে মানে ধমকি দেওয়া হয়েছিল। বলতে গেলে আমার মাকে কিছু বলেনি ওরা, আমার ভাইকে বলেছিল সিঙ্গেল ভাবে কথা নিয়ে ডেকে নিয়ে কথা বলছিল যে যদি মেয়ের ব্যাপারে কোনো কিছু বলে স্পষ্ট তাহলে ঘরে যে ছোট বোনটা আছে ওর বিয়ে দেওয়াটাও দূরের কথা, ওর বদনাম সেম এরকম ভাবে হবে যেরকম ভাবে আমাদের মেয়েটাকে বাইরে স্পষ্ট করে কথা বলা হবে ওর ব্যাপারে। তো ওরা চাইছে যে ওদের মেয়ে যে ধরনের ঘটনা করলো বৌভাতের দিন সেই কথাগুলো যেন আমার ভাই চাপিয়ে রাখে, আর সারা জীবন যেন ওর লাঞ্ছিত ওর ভ্রষ্টাচারী চলাচলটি যেন সহ্য করে যায়। আর ওইগুলোই আমার ভাই একমাত্র সহ্য করে নিয়েছে। শম্ভু সাতমুরা বোনের দিকে তাকিয়ে ওর সবচেয়ে বড় কমজোর ছিল আমি। ওর ভয় ছিল যে ও যদি চাকরিতে চলে যায়, বাড়িতে ছুটিতে কতদিন কাটবে, ছুটি শেষ হলে যদি বাড়ি থেকে চলে যায় তাহলে ও শ্বশুর বাড়ির লোকজন না
ওর বোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বোনের উপরে না কোনো আঁচ আসে, এই কথা আমার মার কাছে কষ্ট বলেছে, কিন্তু ততটা আমার মাকেও বলেনি, আমার কাছে বলেছে ভাই। তো ওর বিয়ের দিন কি ঘটনাটা হয়েছিল সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি সামান্যটুকু, পুরো বৃত্তান্ত আমি বলবো না। এই ভাই যখন বৌভাতের দিন সবার সামনে, তখন বাড়ির অনুষ্ঠানে বাড়িতে সবাই ছিল, এলাকাবাসী ছিল, আমার ভাই সিঁদুর দান করেছিল। আমাদের হিন্দু রীতি রিবাজে বৌভাতের দিন বউকে ভাত কাপড় সিঁদুর দান করে। তো ভাত কাপড়টা নিয়েছে ও, কিন্তু যখন সিঁদুরটা দিয়েছে তখন ওই সিঁদুরটা দেওয়ার সময় ওই মানে কি বলবো এমন রেগে বেগে উঠলো, ওকে কিছু বলেনি, সিঁদুরের হাতটা ভাইয়ের ঝাড়া দিয়ে ফেলে ভিতরের রুমে চলে গেছে, আর ভিতরের রুমে গিয়ে টাওয়াল নিয়ে সিঁদুরটা মুছে ফেলছে। এর হলো প্রথম ওর একটা দুর্ব্যবহার শুরু, এর থেকে শুরু হয়ে গেছে ওর দুর্ব্যবহার। তারপর আমরা কিছু বলিনি, আমরা চুপচাপ করে এলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে আমরা খাবার দাবার সবকিছু শুরু হয়ে গেছে। যদি এইসব কথা জানতে পারে পাড়া প্রতিবেশী মানুষ, তাহলে অনুষ্ঠান বাড়িতে কেউ খাবে না, চলে যাবে। আমরা এই ব্যাপারটা গোপনীয় ভাবে রেখে দিলাম মানুষের কাছে, আর বাড়ির মানুষকে সঙ্গে সঙ্গে ফোন করে জানালাম যে এটা কি করলো মেয়েটা, শুধু মুছে ফেললো কেন, কি কারণে এইসব। তখন মেয়ে বাড়ির মানুষ ধামাচাপা দিতে শুরু করলো, বললো মেয়ে কিছু বুঝে না, এটা আপনারা কারোর কাছে বলবেন না, আমাদের মান সম্মানের ব্যাপার। তো মা আর কিছু বলেনি, চুপ করে বললাম, ভাইও চুপ করে নিল। তারপর এই না মেয়েটা অনুষ্ঠান শেষ হওয়ার পর সে যখন স্বামী স্ত্রীর মধ্যে শুভরাত্রি হয়, এই শুভরাত্রি ফুলসজ্জার দিন ও বাড়ি থেকে নিরাপদ, আমার বাড়ি আত্মীয় স্বজন কেউ নেই, খালি বাড়ির সুযোগ, ও যেভাবে মন মানি করতে এসছে ও মনের সেদিন বাঞ্ছা পূর্ণ করে ফেললো, বাড়ি থেকে পালিয়ে গেল। কিন্তু আমরা জানি না যে ও পালিয়ে গেছে, আমরা হয়তো ভাবছিলাম যে ও বাথরুমে গেছে নতুন বউ, এরকমই একটা ভাবলাম, কিন্তু না, এ বাড়িতে নেই। তো এটা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরছি, বাকি বিবরণ আমি আর তুলছি না। বাকি বিবরণ ওই মেয়েটা ভালো করে জানে যে বাপের বাড়িতে এতদিন কেন পড়ে আছে, আর সমু সাতমুড়ায় মরার খবর পাওয়ার পর ও কেন আসেনি। আমরা 22শে নভেম্বর 2016 4টা 20-এ খবর পেয়েছি, 6টা 20-এ ওকে খবর দিয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ও কেন আসেনি। সমু সাতমুড়ার কফিন 2016 25 তারিখে কফিন বাড়িতে এসছে, তখন ও 2:30টার সময় বাড়িতে আসলো। সে ভালো করেই জানতো যে এখন সে ভাই মারা গেছে, তো শম্ভু সাতমুড়া ওর হাজবেন্ড মারা গেছে, এখন যদি ওর পাশে এসে না দাঁড়ায় ও ডেথ বেনিফিট গুলো পাবে না। ওই সুবিধা ভোগ করার জন্য ও বাড়িতে এসে আবার নতুন করে সে নাটক শুরু করলো। মানে আপনি বলছেন যে এটা একটি চক্রান্তই ছিল? হ্যাঁ, এটা পুরো পূর্ব পরিকল্পিত ভাবে চক্রান্ত। ও আমার ভাই বিয়ের থেকেই এর নাটক শুরু করে দিয়েছে, ওর লাঞ্ছনা ভোগ করতে আমরা সহ্য করতে বাধ্য হয়েছি, কারণ ওদের মামারা নাকি বিশ্বনাথ দাস সিন্না 1 নম্বরের নেতা, ওর মামার নাকি অনেক উচ্চ আধিকারী নেতাদের সঙ্গে হাত আছে, মস্তানাস্তান দিয়ে ধমকি দিয়ে আমাদেরকে চাপিয়ে রাখছে যেন মেয়ের ব্যাপারে আমরা ডিক্লার না করি, ওদের মেয়ের যেন কোনো বদনাম না হলে তাহলে মানে শম্ভু সাতমুড়ার ছোট বোনেরও বদনাম হবে, এরকম ভাবে একটা আমাদেরকে ধমকি দিয়ে রেখেছিল। আরো একটি বিষয় জানতে চাইবো যে আমরা একটি বিষয় জানতে পারি যে রাজ্য সরকারের তরফ থেকেও শহীদের পরিবারকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল, একটা অর্থ, সেই অর্থ কি হয়? সে অর্থ দেওয়া হয়েছিল শহীদ পরিবারের বৃদ্ধ মাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল। সেই 5 লাখ টাকাটা আমার মা পেয়েছে, হ্যাঁ, ডিএম অফিসে দিয়েছে চেকের মাধ্যমে। আর যে 10 লাখ টাকা আমার ভাই ইন্স্যুরেন্স করে গেছে আমার মার নামে, আমার মা নমিনিতে ছিল, সেই ইন্স্যুরেন্সের কাগজ খামের মধ্যে ওইটা ফাইলে ছিল। ওইটা কি করলো ও, আমার যে জিতেন্দ্র সরকার অ্যাডভোকেট উকিল, ওনার কাছে ওরা কেস দিয়ে আমাদেরকে 107 ধারা কেস দিয়ে আমাদেরকে কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে যে ওকে আমরা কফিন যেদিন এসছে ওদিন ওকে মারলাম, হ্যাঁ, মারধর করলাম, মারধর করে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওর মারধরটা ধনঞ্জয় ঘোষ, আমাদের 42 নম্বর ওয়ার্ড সুভাষনগরের, হ্যাঁ, ধনঞ্জয় ঘোষ, অজিত রায়, ওর ডাক নাম হলো নন্দু, বিতিকা পাল দাস, ভুলন্দে, ওরা সাক্ষী দিয়েছে। কিন্তু ওরাই কি দেখেছিল শম্ভু সাতমুড়া কফিন যেদিন এসেছিল মারপিট, ওরাই কি দেখেছিল? বাকি এলাকাবাসী যে ছিল, বাকি অন্যান্য যে লোকরা ছিল, আমার
এলাকাতে হাজার হাজার লোক, রাস্তা দেখা যাচ্ছিল না, ওরা কি দেখেনি? শুধু কি ওরা 4 জনেই দেখেছিল? এটা কিরকম বিচার এবার আপনারাই করুন, আপনারা সত্যটা তুলে ধরুন। আমি শর্টকাট বলছি, পুরো বিবরণ আমি বলতে পারবো না। আপনারাই বুঝুন যে একটা কঠিন ছেলের এসেছিল, জনসাধারণ এখানে এসেছিল, আপনারা কি শুনেছেন শম্ভু সাতমুড়ার বউকে মারধর করা হয়েছিল? উল্টো আমাদের উপরে আক্রমণ হয়েছিল, কিন্তু আমাদেরকে গেট বন্ধ করে এখানে এলাকার লোক কিছু বাড়ির ভিতরে রেখে দিয়েছে। তখন ঘরের ভিতরে আমাদের বিএসএফ এর একজন লোকও ছিল, অফিসার, উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আর ও রাস্তায় পড়ে চিল্লাচ্ছে, ওর নিজের আত্মীয় স্বজন লোক একটা মারপিটের একটা আয়োজন করে রেখেছে, কিন্তু আমরা ওতে কোনো মাথা দিইনি, আমরা নিজের ভাইয়ের শোকে পড়েছিলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বলবো যে বোঝাই যাচ্ছে যতটুকু আমরা দেখতে পেলাম যে কফিন বন্দি শহীদ জওয়ান শম্ভু সাতমুড়ার মরদেহ যখন বাড়িতে আসে, সেই কফিন আসার পরেও কিন্তু রীতিমতো সেখানে বহু ঘটনা ঘটেছে। পূর্বে তো সেই নাম ডাক করা, সেই যে নাম ডাকা স্ত্রী রয়েছে, সে তো অবশ্যই বলাই চলে যে সে অনেক কিছুই করেছে পূর্বে। বৌভাতের দিন সে পালিয়ে যায়, তারপর এত দিন পর সে আসে, যখন মরদেহ কফিন বন্দি হয়ে বাড়িতে আসে তখন সে আসে, এবং এসে নাটকীয় কায়দায় যে কত কিছু করে তার বিবরণ কিন্তু আমরা কিছুটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এবারে এলাকাবাসীরা যারা রয়েছে, যারা এই বিষয়গুলো দেখতে পেয়েছেন, সেগুলি আমরা কিছুটা জেনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওই যে 10 লাখ টাকা আমার ভাই যে ইন্স্যুরেন্সটা মার নামে করে দিয়ে গেছিল, ওই 10 লাখ টাকা আমার খামের মধ্যে ফাইলে ছিল 107 ধারা। মানে ওরা আমাদের মাথাটাতে এরকম ভাবে মেন্টালি টর্চার করেছে যে একদিকে ভাই মরে গেছে, সুখের ছায়া পড়ে আছি, অন্যদিকে ওর টাকার চিন্তাতে ও আমাদেরকে এতটা মেন্টালি টর্চার করেছে, এতটা হ্যারাসমেন্ট করেছে। ও আমাদেরকে সিপিএম এর নেতা, ওর মামা সিন্নার নেতার পাওয়ার দিয়ে, ওর মামার পরিচিত লোক দিয়ে আমাদেরকে এতটা হ্যারাসমেন্ট করেছে, থানা কোর্ট আর বাড়ি টানা হ্যাসরা করেছে। আমার মা যে ক্যান্সার ছিল তখন আমরা জানি না, মার ক্যান্সারটা গোপনীয় ছিল, আর সুগার রোগটা ছিল, মার হাই প্রেশারের রোগী ছিল। ওই রোগটা সবকিছু মেয়েটা জেনে শুনে ও মাকে টানা হ্যাসরা করে মাকে বিভ্রান্ত করে দিয়েছে, আমাকেও বিভ্রান্ত করে দিয়েছে। আর যে 10 লাখ টাকা চেক ছিল, চেকের যে মেন কাগজটা ওটা ও আমার জিতেন্দ্র সরকার অ্যাডভোকেট থেকে টাকা দিয়ে নিয়ে গেছে। চেকের টাকাটা ওরা কিভাবে চুরি করে নিয়ে গেল আমি জানি না, আমার মা তো কোনো কিছুতে সই দিল না। কিন্তু আমি যদি ওই টাকাটা যদি থাকতো হয়তো আমার মা মরতো না, কিছুটা চিকিৎসা পেয়ে কিছুদিন আরো বাঁচতো। কিন্তু একদম মা বিনা চিকিৎসাতে মারা গেছে, মা ট্রিটমেন্ট আমি করতে পারিনি। আর মেয়েটাকে আমি বারবার খবর দিয়েছি, বারবার খবর দেওয়া সত্ত্বেও উনি আমার বাড়িতে আসেনি। আমার মা মারা যাওয়ার পরে ও কিভাবে আমার মার নমিনিতে দেওয়া, আমার ভাইয়ের নমিনি দেওয়া টাকাগুলো হাতিয়ে নিতে হবে, আমার মার ডেথ সার্টিফিকেট ও কোথেকে হাসিল করলো আমি জানি না। আমি তো ডেথ সার্টিফিকেট নিজে বের করে এনেছি, কিন্তু দ্বিতীয়বার ও ডেথ সার্টিফিকেট কোথা থেকে আনলো সে আমি জানি না। ও সবকিছু পলিটিক্যাল ভাবে ও করেছে, এটাও আমার কাছে প্রমাণ আছে। ও পলিটিক্যাল ভাবে করেছে। ওর বোন জামাই সুদীপ ভট্টাচার্য ও নিজে স্বীকার করেছে, আর ওর মামা বিশ্বনাথ দাস সব করিয়েছে, এই সবগুলো ও স্বীকার করেছে। এটা আমার বক্তব্য জনসাধারণের কাছে। যদি শম্ভু সাতমুড়া এই দেশের মাটিতে ওর শরীরের বিন্দু মাত্রা রক্ত যদি দিয়ে থাকেন, জম্মু কাশ্মীরে যদি রক্ত লাল লাল হয়ে থাকে, ওর উপরে বরফ ভেঙে পড়েছে, এতটুকু কষ্ট পেয়েছে আপনাদের জন্য, দেশের রক্ষার্থের জন্য, আপনারা যদি একটু কষ্ট করে সত্যটা জানার জন্য আপনারা যদি আমার ভাইয়ের জন্য এগিয়ে আসেন, আমি অত্যন্ত খুশি হব। এটা আমার জনসাধারণের কাছে অনুরোধ রইল। আর এই বোনটা যে অস্থি নিয়ে পড়ে আছি, ভাইয়ের এখনো আমি সদ্গতি করতে পারিনি। ওর অস্থিটার সঙ্গে পর্যন্ত মানে ওর এতটা নোংরা ব্যবহার করলো যে ওর গাড়ি কিনতে ভালো লাগলো, ওর ভাইকে বাইক কিনে দিতে ভালো লাগলো, ওর বিয়ে করার কথা মনে পড়লো। তারপর এই যে আমি দেখাচ্ছি, ও যে জমিন কিনলো, এই দেখেন জমিন কিনেছে ও, এই যে মোহনপুর ও জমিন কিনেছে, এই যে জমিনের কাগজ আমার ভাইয়ের টাকাতে ও জমিন কিনেছে, এই যে জমিন কিনেছে, ওই ম্যাপ গুলো এই সব কিছু টাকা দিয়ে এই জমিন কিনলো, গাড়ি বাড়ি সব করলো, বিয়ে করলো, সন্তানাদির মা হলো। কিন্তু এর একবারের জন্য মনে পড়েনি যে ওর হাজবেন্ড শম্ভু সাতমুড়া ছিল, ওর অস্থির কাজ করতে হবে। কেন
সিপিএম এর সব নেতারা ওকে হেল্প করেছে, ওকে টাকা পাইয়ে দেওয়ার জন্য। শহীদ শম্ভু সাতমুড়ার স্ত্রীর জন্য সবার দয়া হয়েছে, একটু কি শম্ভু সাতমুড়ার জন্য দয়া হয়নি? যে ছেলেটাকে দিয়ে মাম্পি দাসকে চিনে, আজকে মাম্পি দাস এতটা ভাইরাল হয়ে গেছে সবার নজরে, এতটা মাম্পি দাস মানে উপরে উঠে গেছে। আজকে শম্ভু সাতমুড়ার কোনো নাম নেই, শম্ভু সাতমুড়ার অস্থি আজকে গাদ্দারের মতো পড়ে রয়েছে। কেন আমার ভাই কি দেশের জন্য, দেশের সঙ্গে কি গাদ্দারি করেছে? কেন করলো এটা আমার ভাইয়ের সাথে? সবাই এই ধরনের বিচার। আপনারা স্পষ্ট কথাটা শুনতে হলে আপনারা একটু শহীদ শম্ভু সাতমুড়ার বাড়িতে আসুন, সত্য কথাটা জানতে পারবেন। আর আমি ন্যায্য বিচার আপনাদের কাছে চাই। আমার আদালত জনতা, আমার আদালত আপনারা, ভগবান আপনারাই আমার ভাইয়ের বিচার করবেন, এটাই আমার আশা রইল। আমরা জানি যে একজন বিএসএফ জওয়ান, বা আমরা যদি বলি যে রাজ্যের যে বর্ডার সংলগ্ন এলাকায় যারা সেনাবাহিনীরা থাকেন, আরক্ষা বাহিনীরা থাকেন, যারা আমাদের প্রতিনিয়ত সুরক্ষা প্রদান করে থাকেন, যাদের জন্য আমরা রাতের ঘুম নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাদের মতোই একজন বীর শহীদ জওয়ান শম্ভু সাতমুড়াও ছিল। তিনিও দেশের জন্য নিজের আত্মবলিদান করেছেন, অর্থাৎ নিজের দেশের জন্য, নিজের দেশের জনগণের, দেশবাসীর সুরক্ষার জন্য সে জম্মু কাশ্মীরে শহীদ হন। এবং সেই শহীদ জওয়ান শম্ভু সাতমুড়ার আজ পরিবারের এই দুর্দশা। আজ তার পরিবারের জনগণ যারা রয়েছেন, পরিবারের যে সদস্যরা রয়েছেন, বলাই চলে একজন বোন মৌসুমী সাতমুড়া, সে রীতিমতো আজকের দিনে দাঁড়িয়ে দুর্দশার মধ্যেই জীবন অতিবাহিত করছেন। তার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেই যে কাতর আবেদন করেছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সে তার যে ভাই অর্থাৎ শম্ভু সাতমুড়া শহীদ জওয়ান, তার শহীদ হওয়ার পর থেকে তাদের যে জীবন শৈলী, কতটুকু দুঃখের মধ্য দিয়ে তাদের কাটাতে হয়েছে বা দুর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে, সেই বিষয়গুলি কিন্তু তারা তুলে ধরে এবং তার পাশাপাশি জনগণকে তারা ভগবান হিসেবে রেখে কিন্তু তাদের যে ন্যায় বিচার দাবি করেছেন আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের তরফ থেকেও রাজ্য সরকারের নিকট আবেদন থাকবে, রাজ্যের এমন একজন শহীদ জওয়ান যে নাকি দেশের জন্য নিজের আত্মবলিদান করেছেন, তার পরিবারের এমন দুর্দশা, সেটা যেন রাজ্য সরকার অতি সত্বর দেখেন এবং কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ করেন। এই শহীদের পরিবার যেন ন্যায় বিচার পায়। এবং যে মহিলার নাম বলা হচ্ছে মাম্পি দাস, যে নাকি নাটকীয় কায়দায় সমস্ত কিছু ডেথ বেনিফিট আত্মসাৎ করে নেয়, সেইগুলি কতটুকু সত্যি রয়েছে, সঠিক তথ্য যেন উন্মোচন করা হয় এবং তদন্ত করে তদন্ত মূলে শাস্তি প্রদান করে যেন ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয় এই শম্ভু সাতমুড়া অর্থাৎ শহীদ জওয়ানকে। কেননা তার অস্থি এখনো পর্যন্ত বাড়িতে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত তার সৎকার হয়নি। কতটুকু ন্যাক্কারজনক ঘটনা, কতটুকু দুঃখজনক এবং হৃদয় বিদারক করার মতো ঘটনা বললেই চলে। আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি, পারিপার্শ্বিক যারা এলাকার লোকজন ছিল আমরা কথা বলার হয়তো বা চেষ্টা করেছি, কিন্তু বা সেখানে প্রত্যেকেই একটা ভয়ের মধ্যে রয়েছে। এবং কি সেই ভয় সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। যে নাম ডাকা স্ত্রী রয়েছে অর্থাৎ মাম্পি দাস, সেই মাম্পি দাসের পরিবারের যারা রয়েছেন আত্মীয় পরিজন, তারা নাকি অনেকটাই হাই লেভেলের রয়েছে, হেভি ওয়েট নেতৃত্বরা রয়েছেন, যার কারণে নাকি প্রত্যেকে এলাকার যারা ওনাদের পাশে আসে দাঁড়াতে চাইছেন, তারা কিছুটা ভয়ে রয়েছে কথা বলতে, ক্যামেরার সামনে আসতে, নিজেদের জীবনের ঝুঁকির কারণে। সেটা কিন্তু আমরা জানতে পেরেছি তাদের পরিবারের সদস্য থেকে, অর্থাৎ যে পরিবারের সদস্য রয়েছে একমাত্র বোন মৌসুমী সাতমুড়া থেকে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে এসে সরাসরি বাড়ির যে দুর্দশার চিত্র রয়েছে, বাড়ির যে অবস্থা, রীতিমতো যেভাবে তারা জীবন অতিবাহিত করছে, সে জীবন অতিবাহিত করছে অর্থাৎ মৌসুমী সাতমুড়া, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা অবশ্যই চেষ্টা করব দেখানোর চিত্র বা আরো কি রয়েছে, আরো কি কি ভাবে তাদের আরো কতটুকু কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে, এই তথ্য উদ্ঘাটন করার জন্য যে প্রমাণ তারা বর্তমানে নিয়ে রেখেছে, তাদের কাছে যে প্রমাণগুলি রয়েছে সেগুলো তারা কিভাবে জোগাড় করেছে, সমস্ত কিছু চিত্র কিন্তু আমরা একে একে তুলে ধরার চেষ্টা করব। এবং পাড়া প্রতিবেশীদের সাথেও আমরা পরবর্তীতে কথা বলে কি সঠিক তথ্য তারাও জানে সেগুলো জানানোর আপনাদের চেষ্টা করব। এ বলে আমাদের এখনকার প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। ক্যামেরায় আদিত্যের সাথে আমি রয়েছি পূজা, ত্রিপুরা নিউজ 8। নমস্কার।